আজ ছিল আমাদের বাসর রাত, সেই রাত যার জন্য আমি গোটা জীবন অপেক্ষা করে এসেছি। এই রাত নিয়ে আমার মনের ভাবনাগুলো যেন ছুঁয়ে ফেলেছিল আকাশ, কারণ আজই প্রথমবার আমার স্বামীর সঙ্গে আমার দেখা হওয়ার কথা। আমি ঠিক করে রেখেছিলাম আমার স্বামী আমার সঙ্গে যাই করবেন, যেভাবে করুক না কোনো, আমি হইচই করব না, বরং তাকে পুরোপুরি সঙ্গ দেব, আর যেভাবে হোক তাকে খুশি রাখবো। তারপর রাত 9টা বাজতে তিনি যখন আমার কাছে এলেন, আমার বুকটা ধড়ফড় করে উঠল, ভয়ে একেবারে ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু তার কিছুক্ষণ পরেই এমন কিছুটা ঘটলো, আমার শ্বাস যেন থেমে গেল। আমার বাসরাতে প্রথম দিনই নষ্ট হয়ে গেল, কারণ আমার স্বামী তার 9 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি মোটা জিনিসটা দিয়ে সারা রাত আমার সঙ্গে এমন কিছু করলেন যে আমি আর কিছু বলতে পারছি না। আমি শুধু সেজেগুজে তার পাশে বসেছিলাম। তিনি আমার সৌন্দর্যের প্রশংসা পড়ে গিয়েছিলেন। হঠাৎ আমাদের ঘরের দরজায় কড়া নাড়া শব্দ হলো। অনেক, আমার স্বামী, যিনি আমাকে আমার রূপে মগ্ন ছিলেন, একেবারে চমকে উঠলেন। তার মুখের রং কেমন জানি না পলকে বদলে গেল। তিনি বললেন, মনে হচ্ছে মা এসে গেছে। এটা বলে তিনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলে দিলেন। আমি অবাক হয়ে ভাবছিলাম, এই সময় আমার শাশুড়ি আমার সঙ্গে ঘরে কেন আসবেন, কিন্তু দরজা খুলতে দেখি আমার শাশুড়ি এক গ্লাস দুধ হাতে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতিতে আমার শ্বাস আটকে যাওয়ার আমাকে লজ্জায় ফেলে দিল। এটা কি ধরনের আচরণ? তিনি অনিককে বললেন, তুমি অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমার সঙ্গে অনেক কথা আছে। শাশুড়ির কথা শুনে আমার মাথা যেন বাঁশ পড়লো। অনেক কেন অন্য ঘরে শোবেন? অনেক আমার ঘরে একটা গভীর দৃষ্টি তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার কিছুই বোধগম্য হচ্ছিল না। শাশুড়ি কেন অনেককে বাইরে পাঠালেন, আর তিনি কেন অন্য ঘরে শুতে যাবেন? আমার শাশুড়ি মুচকে এসে আমার কাছে এসে বসলেন। তারপর বললেন, তোমাকে আমি শুধু তোমার সৌন্দর্য দেখেই পছন্দ করেছি, নইলে আমার ছেলের জন্য বড়লোকের মেয়ের অভাব ছিল না। তুমি আমার মনে ধরে গিয়েছিলে। এখন এই ওষুধটা খাও আর দুধটা শেষ করো। এই ওষুধটা খেলে তোমাকে চাঁদের মতো একটা ছেলে হবে। তার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। বাসর রাতের জন্য আমি কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার শাশুড়ি যে এমন অদ্ভুত তা কি জানতাম। তিনি আমার স্বামীকে অন্য ঘরে পাঠিয়ে দিলেন। আমার মুখের ভাব দেখে বোধহয় তিনি বুঝতে পারলেন যে আমি রেগে আছি। তিনি আমাকে বলেন, অনেক তোমার কথা গেলাম, তাই তুমি আমার কথা শোনো, তাহলে সব ঠিক থাকবে। এই বলে তিনি জোর করে আমার মুখে ওষুধটা ঢুকিয়ে দিলেন এবং দুধের গ্লাসটা আমার থেকে ঠেকে পুরোটা ছেঁকে খাইয়ে দিলেন। ওষুধটা এত তেতা ছিল যে আমি বাধ্য হয়ে পুরোটাই খেয়ে ফেললাম। তারপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু কয়েক মুহূর্ত পরে আমার চোখে ঘুম নেমে এলো আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন চোখ খুলে দেখি, তখন আমি ব্লাউজের অন্য পোশাকে পরে আসি এবং ঘরে আমি একা। মাথাটা ভার লাগছিল। শাশুড়ির কথাগুলো মনে পড়তে লাগলো। তার চিন্তা ভাবনাগুলোর জন্য আমার মনে দুঃখ হচ্ছিল। কে এমন করে? আমি কাপড় বদলে যখন বাইরে এলাম, দেখি শাশুড়ি অনেকের সঙ্গে বসে নাস্তা করছেন। আমাকে দেখে তিনি হেসে বলেন, এসো বসো, নাস্তা করো। আমি অনেকের পাশে গিয়ে বসলাম। তিনি বড় গম্ভীর মুখে ছিলেন, মনে হচ্ছিল তার মনে ভালো নেই। শাশুড়ির প্লেটে ডিম ভেজে দিতে লাগলেন। অনেক চা খেয়ে উঠে অফিসে চলে গেলেন। তখন শাশুড়ি বলেন, আজ থেকে তুমি শাড়ি পরবে। অনেকের সামনে এত সাজগোজ কোনো দরকার নেই। অনেক চলে যেতে তার আচরণ আমার প্রতি কঠোর হয়ে গেল। নাস্তা শেষ করে তিনি আমাকে রান্নাঘরের দিকে ইশারা দিয়ে বলেন, আজ থেকে রান্নার কাজ সব তুমি সামলাবে। তার এই পলকে পলকে বদলে যাওয়ার রূপ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু সন্ধ্যায় যখন অনিকের সঙ্গে একটা ছেলেকে দেখলাম, তখন আমি আরও অবাক হলাম। অনিক তো একা ছিলেন, তাহলে এই ছেলেটাকে? পরে জানলাম সে আমার শাশুড়ির ভাইপো, অন্য শহর থেকে এখানে এসেছে। সে অনিকের সঙ্গে এমন খোলামেলাভাবে কথা বলছিল যেন আমার সঙ্গে মিশেছিল, যেন আমাদের আগে থেকেই চেনা। তারপর সে শাশুড়িকে বলতে লাগলো, যখন অনিকের মতো লোকেরা এত সুন্দর মেয়ে জুটেছে, তখন আমার জন্য এর চেয়ে সুন্দরী মেয়ে খুঁজবে। কথাটা শাশুড়ির কথা সঙ্গেও তার চোখে আমার মাথা থেকে পা পর্যন্ত ঘুরছিল। প্রথম দেখাতে আমার তাকে বিষের মতো লাগলো। ছেলেটা একেবারে ছ্যাবলা ধরনের। আমি রান্নাঘরে চলে গেলাম। আমার পুরো দিনটা রান্নাঘরেই কাটতো। রাতে শাশুড়ি আমাকে নিজের হাতে একটা ওষুধ খেয়ে দুধ খাওয়াতেন, আর সেটা খেয়ে আমি তৎক্ষণাৎ ঘুম চলে আসতো। আজও আমি রান্নাঘরে কাজ করছিলাম। রাত 11টা বেজে গেছে, কিন্তু কাজ শেষ হওয়ার আমি নিচ্ছিল না। বসার ঘরে কেউই ছিল না। অনেক আর শাশুড়ি শুয়ে পড়েছেন। আমি বাসন ধুচ্ছিলাম। আমার অভ্যাস ছিল রান্নাঘরে কাজ করার সময় ওড়না পরতাম না। বাড়িতে সাধারণত অচেনা কেউ আসতো না, কিন্তু অনেক ছিলেন। শাশুড়ি বাড়িতে থাকতেন, কিন্তু রান্নাঘরে সব দায়িত্ব আমার গায়ে চাপিয়ে দিয়েছিলেন। আমি বাসন ধুতে হঠাৎ শাশুড়ির ভাইপো রোহিত রান্নাঘরে ঢুকে পড়ল। তার আসার কোনো আওয়াজই পাইনি, কিন্তু
তার বেপরোয়া চোখের তাপ আমি টের পেলাম। মনে হলো কেউ আমার দিকে তাকাচ্ছে। মেয়েদের একটা স্বভাব থাকে, তার উপর পড়া চোখকে তারা ঠিক বুঝে ফেলে। পেছন থেকে ফিরে দেখি সেই বদমাইশটা আমার উপর থেকে নিচ পর্যন্ত দেখছে। যেখানে আমার ওড়না রাখা ছিল সেখানে সে দাঁড়িয়ে। তার মুখে একটা হাসি দেখে আমি লজ্জায় পড়লাম, সঙ্গে একটু রাগও হলো। আমি জিজ্ঞেস করলাম, এত রাতে আপনি রান্নাঘরে কি করছেন? সে আমার কাছে এসে বলল, এখন যদি হঠাৎ কারো তেষ্টা পায় তাহলে কি করবে? এই বলে সে ফ্রিজের দিকে এগিয়ে গেল। আমি তাড়াতাড়ি ওড়না তুলে নিজেকে ঢেকে ফেললাম। তারপর আবার বাসন ধোয়া শুরু করলাম। সেই নোংরা ছেলেটা এক ফোঁটা পানি বড় আরামে খাচ্ছিল আর আমার দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম তার চোখ আমার উপর আটকে আছে, কিন্তু আমি না দেখার ভান করে তাড়াতাড়ি বাসন দিয়ে ফেলতে লাগলাম যাতে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারি। তখনই সে বলে উঠল, আমার লজ্জা লাগে, এত সুন্দরী মেয়ের স্বামী অনেকের মতো কিভাবে হতে পারে? যার থাকা বা না থাকা একই। আমি থাকলে তো। তার এই কথা কিছু বলার আগে আমি তাকে একটা চড় মেরে দিলাম। বোধহয় সে আমার কাছ থেকে এটা আশা করেনি, তাই সে অবাক হয়ে আর রাগে আমার দিকে আরও তাকাতে লাগলো। আমি বললাম, এরপর থেকে জিভ সামলে কথা বলবেন। আমি চেয়েছিলাম তাকে তার জায়গা বুঝিয়ে দিতে, কিন্তু সে আমার হাতটা এমনভাবে জোরে চেপে ধরলো যে আমি কিছুই করতে পারলাম না। তারপর বলতে লাগলো, তুমি কাজটা ভালো করোনি, আমাকে চড় মেরে এখন দেখো আমি তোমার সঙ্গে কি করি। এই কথা বলে সে আমার হাত ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তার গলার সে রাগেশ্বর আর যাওয়ার ধরন দেখে আমার মনটা ভয়ে কাঁপতে লাগলো। এখন সে কি করবে এই ভেবে আমি আর থাকতে পারলাম না। আমি দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। এই লোকটার মতলব আমাকে বুঝিয়ে দিয়েছিল যে তার আমার সঙ্গে ভালো ব্যবহার করার কোনো ইচ্ছেই নেই। আমার আর অনেকের বিয়ে হয়েছে মাত্র 3 মাস, সেটাও ছিল মাত্র কয়েক মিনিটের ব্যাপার। তারপর থেকে আমার শাশুড়ি তাকে আমার কাছে আসতেই দেয়নি। প্রতিদিন রাতে আমাকে নেশার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেন, আর তখনও আমি ঘরে কাঁপছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমার বুকটা শুকনো পাতার মতো কাঁপতে লাগলো। মনে হচ্ছিল এটা যদি রোহিত হয়। দরজা খুলতেই দেখি আমার শাশুড়ি দুধ আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বললেন, দরজা বন্ধ করছিলে কেন? তিনি ঘরে ঢুকে আমাকে দেখতে লাগলেন, তারপর বললেন, অনেক ঘরে আছে। আমি মাথা না নিয়ে বললাম, মনে হয় তার ভয় ছিল অনেক আমার ঘরে আছে কিনা। দরজা ভেতর থেকে বন্ধ করে তিনি আমাকে বন্ধ করে দিলেন। তিনি ঘরে ঢুকে আমাকে দেখতে লাগলেন, তারপর বললেন, অনেক ঘরে আছে। আমি মাথা নেড়ে না বললাম, মনে হয় তার ভয় ছিল অনেক ঘরে আছে কিনা। দরজা ভেতর দিকে বন্ধ থেকে তিনি সাধারণত আমাকে বন্ধ করে ঘুমাতে দিতেন না। তার মন শান্ত হলে তিনি আমাকে দুধ খাইয়ে চলে গেলেন। আমি কাঁদতে শুরু করলাম। স্বামী থাকতেও আমি যেন একা। সেই লোকটা এখন স্বপ্নের মতো আমার উপর ভর করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন ধরে রোহিত আমার জীবন অতিষ্ঠ করে তুলছিল। সে সবসময় আমার পিছনে লেগেই থাকতো। আমার শাশুড়ি তাকে কিছুই বলতেন না। আমি আর সহ্য করতে পারছিলাম না। একদিন ভোরে আমার ঘুম ভাঙলো। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। তখন অনেক বাইরে যাচ্ছিলেন। তাকে দেখে আমার রাগে মাথা গরম হয়ে গেল। এ কেমন স্বামী আমার, যে আমাকে আমার অধিকারই দেয়নি। রোহিতের বেয়াদব চোখ আর তার কথা থেকে আমাকে বাঁচায়নি। অনেক আমাকে দেখে হাসলেন, তারপর নিজের ঘরে চলে গেলেন। আমিও তার পিছু পিছু তার ঘরে ঢুকে পড়লাম। আমাকে দেখে কিছুটা ঘাবড়ে গেলেন, বললেন, তুমি এখানে কি করছো? মা যদি দেখে বলে। তার এই ভয় আমার বোধগম্য হলো না। আমি তো তার বউ। আমি আর কিছু না ভেবে তার কাছে গিয়ে কাঁদতে শুরু করলাম। আমার কান্না তাকে ছুঁয়ে গেল। তিনি আমাকে বললেন, দূরে থাকতে পারলেন না। আমি বললাম, আপনি আমার থেকে দূরে কেন পালান? আমাকে আপনার থেকে আলাদা রাখার কারণ কি? আমাকে কিসের শাস্তি পাচ্ছি? কাঁদতে কাঁদতে আমি রোহিতের কাছে সব কথা তার কানে তুলে দিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি চিন্তা করো না, এখন আমি তোমার খেয়াল রাখবো। অনেকের বাহুতে এক অদ্ভুত শান্তি ছিল। আমি বললাম, আমি আপনার থেকে দূরে থাকতে চাই না। আপনি কি আমার কথা কখনো মনে পড়ে না? আমার কাছে আসতে ইচ্ছা করে না? কেন দূরে থাকেন? আজ আমি মনের সব কষ্ট বের করে দিচ্ছিলাম। তিনি বলেন, মা অনুমতি দেন না, নইলে আমি তোমার খেয়াল রাখতে শান্তি পেতাম। অনেকের মিষ্টি কথা আমার কানে মধু ডালার আগেই ঘরের দরজায় জোরে শব্দ হলো। তিনি তৎক্ষণাৎ আমার ঘর থেকে সরে গিয়ে বললেন, মা যদি তোমাকে এখানে দেখে তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। তিনি আমাকে ঘরের বারান্দায় লুকিয়ে দিলেন, তারপর দরজা খুলেন। আমার শাশুড়ি আমার কথা জিজ্ঞেস করছিলেন। অনেক বললেন, আমি জানি না শাশুড়ি ঘর থেকে কেন বেরিয়ে গেলেন। অনেক আমাকে ঘর থেকে বের করে দিলেন। আমি রান্নাঘরে চলে গেলাম। শাশুড়ি বোধ হয় আমাকে অনেক ঘরে
খুঁজছিলেন, কিন্তু রান্নাঘরে আমাকে দেখে তিনি চুপ করে গেলেন। কিন্তু এখন এমন মনে হয়েছিল যে অনেক রোহিতকে আমার কাছে দেখলেই তাকে ধমক দিতেন। রোহিত চুপচাপ বেরিয়ে যেত। আমার আর অনেক ছাড়া আর শান্তিই ছিল না, তারও আমাকে ছাড়া নয়। একদিন ভোরে আমি তার ঘরের কাছে গেলাম। সেই সময় শাশুড়ি সাধারণত থাকতেন না। ভাবলাম অনেকের সঙ্গে কিছু সময় কাটাতে পারবো। একদিন পরে আমি তার ঘরে চলে গেলাম। এই সময় শাশুড়ি সাধারণত থাকতেন না। ভাবলাম অনেকের সময় কিছু সময় কাটাতে পারবো, কিন্তু আমি জানতাম না যে আমার উপর এমন সর্বনাশ নেমে আসতে চলছে। অনেকের ঘর থেকে শাশুড়ির গলা ভেসে আসছিল। অনেক জোরে বলছিল, মা এখন আপনি কি চান? ও আমার বউ, আমি আর ওর থেকে দূরে থাকতে পারবো না। শাশুড়ি বললেন, তুই কি পাগল হয়ে গেছিস? ও যদি তোর কাছে যায় তাহলে তোর সব সত্যি জেনে পেরে তোকে ঘৃণা করবে। আমি ভাবতে লাগলাম অনেকের মধ্যে এমন কি রহস্য থাকতে পারে যে জানলে আমি তাকে ঘৃণা করব। শাশুড়ি বললেন, তোর ঘর বন্ধ করে রাখ, রাতে যদি ও তোকে দেখে বলে তাহলে সব শেষ হয়ে যাবে। এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। কি এমন জিনিস আছে যে রাতে অনেককে দেখলে খারাপ কিছু হবে? আমি ঠিক করলাম আজ থেকে রাতে ওষুধ খাবো না, রাত হলে অনেকের ঘরে যাব। শাশুড়ি বেরিয়ে যেতে আমি ওষুধটা বালিশের নিচে লুকিয়ে দুধটা খেয়ে ফেললাম। তারপর বাথরুমে গিয়ে ওষুধটা ফেলে দিলাম। রাতে অনেকের ঘরে চলে গেলাম। তার দরজা বন্ধ করা ছিল না, ঘরের মধ্যে আলো জ্বলছিল। ঘরে ঢুকতে আমার পায়ের তলা মাটি সরে গেল। আমার শাশুড়ি আমার সঙ্গে এত বড় অন্যায় করেছেন। আমি অনেকের সব সত্যিটা জেনে গেলাম। চোখ দিয়ে রক্তের অশ্রু ঝরতে লাগলো। আমি কল্পনা করতে পারিনি যে শাশুড়ি আমার জীবনটা নষ্ট করে দেবেন। অনেকে আমাকে দেখেননি, কিন্তু আমি সব সত্যিটা জানতে পেরে গিয়েছিলাম। সারাদিন আমি রান্নাঘরে কাজ করিনি, কিছুই করিনি। শাশুড়ি যখন আমার ঘরে এলেন, আমি বললাম, আপনি আমার সঙ্গে অনেক বড় জুলুম করেছেন। আপনি আমার থেকে সব কিছু লুকিয়েছেন আপনার ছেলে এমন। আমি আপনার বাড়িতে আর থাকবো না। আমার কথা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি বাড়ি ছেড়ে যেতে গেলাম। তিনি বললেন, আগে আমার কথা শোনো, তারপর চাইলে চলে যেও, আমি আটকাবো না। তারপর তিনি যে সত্যিটা আমার সঙ্গে তুলে ধরলেন তা শুনে আমি থমকে গেলাম। তিনি কাঁদতে কাঁদতে সব বলে দিলেন। তার কথা শুনে আমি যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেললাম। রাতে আমি আবার অনেকের ঘরে গেলাম। অনেক মেয়েদের পোশাক পরে আছেন, তার মুখে মেকআপ, মাথায় লম্বা চুলের পরচুলা। আমাকে দেখে তিনি কিছুক্ষণের জন্য স্তম্ভ হয়ে গেলেন। তারপর বললেন, তুমি এই ঘরে কিভাবে এলে? মনে হয় তিনি এই কারণে ভয় পাচ্ছিলেন। আমি বললাম, আমি আপনার সব সত্যি জেনে গেছি। আপনার মা আমাকে সব কিছু বলে দিয়েছেন। আমার কথা শুনে অনেকের আমার কাছ থেকে এসে বলেন, এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। আমি হ্যাঁ বলতে তিনি খুশি হয়ে গেলেন। অনেক আমাকে বললেন, তুমি নিজের করে সব কিছু প্রতি ভালোবাসেন, কিন্তু মেয়েদের পোশাক পরতে পারাটা তার কাছে একটা ছাড়পত্রের মতো। আসলে তিনি যা ছিলেন তার থেকে অনেক বেশি জটিল মানুষ। তার ছোটবেলা থেকে মেয়েদের প্রতি থাকার শখ ছিল। এই শখটা তার উপর এমনভাবে চেপেছিল যে তার জীবনটা একটা অংশ হয়ে গিয়েছিল। একটা আমার শাশুড়ি তার সামাজিক কাজের জন্য সারাদিন বাইরে থাকতেন। অনেকে দেখাশোনার জন্য একটি মেয়েকে রাখা হয়েছিল। সে মেয়েটার সাজগোজের খুব শখ ছিল। সে নিজে শাশুড়ির শাড়ি পরতো এবং অনেককেও সেরকম পোশাক পরিয়ে থাকতো আর মেকআপ করে দিত। ছোটবেলা থেকে অনেক শাশুড়ির শাড়ি পরে মেকআপ করে সেজে উঠতেন। তার এইসব আচরণের দিকে শাশুড়ি কখনো বেশি নজর দেননি। সে মেয়েটা রাতে অনেকের সাথে শুতো, তাকে গল্প শোনাতো আর মেয়েদের মতো সাজিয়ে তুলতো। ছোটবেলা থেকে এসব করতে করতে তার একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। তারপরে এটা তার স্বভাবের অংশ হয়ে গেল। এখন শাশুড়ি এই অভ্যাস নিয়ে খুব চিন্তায় ছিলেন, কারণ অনেক এটা ছাড়তে রাজি ছিলেন না। শাশুড়ির অনেক চিকিৎসার জন্য ডাক্তার কাছে নিয়ে যাচ্ছিলেন, তিনি ওষুধও খাচ্ছিলেন, কিন্তু তেমন কোনো ভালো ফলাফল হচ্ছিল না। আমাকে নেশার গুলি খাইয়ে ঘুম পাড়ানো হতো যাতে আমি কিছু না দেখি আর অনেকের চিকিৎসা চলতে পারে। আগে সবসময় মেয়ে সেজে থাকতেন, কিন্তু এখন দিনের বেলা পুরুষের মতো কাজ করতেন আর রাতে মেয়েদের মতো সাজতেন। রাতে আমাকে বলতেন, তুমিও একটা সুন্দর জোড়া পরে থাকো। নিজেও মেয়েদের পোশাক পরে মেকআপ করে আমাকে জিজ্ঞেস করতেন, আমি বেশি সুন্দর না তুমি? তার এই ধরনের ব্যবহার আমার রাগ হতো। আমি তাকে ভালোবাসা দিয়ে বোঝাতে চাইতাম এসব ছেড়ে দিন, কিন্তু তিনি শুনতেন না। একবার আমাকে বলেন, তুমি আমার উপর ঈর্ষা করো, আমি মেকআপে তোমার থেকে বেশি সুন্দর লাগি। তারপর বললেন, যেদিন তুমি বউ সেজে আমার ঘরে এসেছিলে আমার খুব ভালো লেগেছিল। মা যদি না আসতেন এবং আমাকে বউয়ের পোশাক না পরিয়ে দেখাতেন তাহলে আমি কেমন লাগে দেখতাম। তিনি মেয়েদের মতো নাড়া নাড়াতেন আর হাত টেনে ইশারা করতেন, আদায় করতেন আর কথা বলতেন। আমার সঙ্গে থাকতে তার অস্বস্তি হতো। তিনি বলতেন, পুরুষ হওয়াটা একদম আমার পছন্দ নয়।
একদিন তিনি ঘরে এসে দেখলেন আমি তার পোশাক পরে আছি। আমি মেকআপ করে ছেলেদের মতো চেহারা বানিয়েছিলাম, মাথায় ছেলেদের চুলের মতো পরচুলা লাগিয়েছিলাম। আমাকে দেখে অনেক রেগে আমার কাছে এসে বললেন, তুমি আমার চুল কেটে ফেলেছো, জানো না আমি লম্বা চুল কতটা ভালোবাসি, যাও গিয়ে নিজের চেহারা বদলাও। আমি বললাম এখন থেকে আমি এভাবেই থাকবো। তিনি আমার উপর রেগে গেলেন, কিন্তু আমি তার কথা কান দিলাম না। প্রতিদিন ছেলেদের পোশাক পরতে শুরু করলাম। এবার তিনি আমার উপর আরও বিরক্ত হয়ে বলেন, তোমাকে ঈশ্বর মেয়ে বানিয়েছেন আর তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত। আমি বললাম, আপনাকেও ঈশ্বর পুরুষ বানিয়েছেন, আপনাকেও এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত। আমি যেমন আপনার চোখে এই পোশাকে খারাপ লাগি, আপনিও আমার কাছে ভালো লাগেন না। আমরা যখন ঈশ্বরের নিয়মে মেনে চলি না, তখন কারো চোখে ভালো লাগে না। আমার কথা শুনে তিনি চুপ করে গেলেন। পরের দিন আমি তার ঘরে গেলাম, দেখি তিনি ছেলেদের পোশাক পরে আছেন। তিনি বললেন, তুমি বলেছিলে ঈশ্বর পুরুষকে পুরুষ বানিয়েছে, তাই নিজের ইচ্ছের মর্যাদা দেওয়া উচিত। যে কাজ বহু বছর ধরে ডাক্তার করতে পারেনি, সেটা আমি কয়েকদিন করে দেখিয়েছিলাম। বন্ধুরা, এইটাই ছিল আজকের গল্প। তোমাদের গল্পটা কেমন লাগলো নিচে তোমাদের মতামত লিখে জানাও। গল্পটা ভালো লাগলে এই ভিডিওটি একটি ভালোবাসা দিও, আমাদের চ্যানেলে যোগ দাও আর ঘন্টার আইকনটা চালু করে রাখো, যাতে নতুন গল্পের খবর তোমাদের কাছে পৌঁছে যায়। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ।